আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের দোকান ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই হামলার ঘটনা বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানান, মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনো ধরনের সহিংসতার ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে বিএনপিকে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার জানাবে। ইমরুল আহসানের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘন্টার আলোচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে বক্তব্য তুলে ধরে বিএনপি। গত সপ্তাহের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বিএনপির তরফ থেকে বলা হয়, জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার আপত্তিকর বক্তব্যের জেরে এসব ঘটেছে। তবে নিজের হাতে আইন তুলে নেওয়াকে সমর্থন করে না বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানায় বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানায় বিএনপি। তবে অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই আহ্বান জানায় দলটি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সব দল যদি চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 15 ফেব্রুয়ারির মধ্যে সব দলের সাথে বৈঠক শেষ করে সিদ্ধান্ত জানাবে সরকার। চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, যত দ্রুত সম্ভব সব অপরাধ নির্মূল করে রাজনৈতিক পরিবেশ ফেরানো হবে। আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
2 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠকটি। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অনলাইনে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। নতুন বাংলাদেশ গড়তে একে অপরের সাথে মারামারির সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের আইনের আওতায় এনে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। সোমবার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হয়েছে, যেখান থেকে শহীদ পরিবার ও আহতরা এককালীন অনুদান ছাড়াও আজীবন ভাতা পাবেন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ ও আহতদের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে বিরল। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে 10 লাখ এবং আগামী অর্থবছরে বাকি 20 লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি প্রতি মাসে 20,000 টাকা করে ভাতাও পাবে পরিবারগুলো। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতির মধ্যে কোনো ধরনের বিভাজন কাম্য নয় বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল অপরাধের বিচার হবে। আর স্বৈরাচারের সুবিধাভোগী কিন্তু অপরাধী নয়, তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশটা সবার, সবাইকে নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। জুলাই গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 834 জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এর আগে এনআইডির তথ্য ফাঁস ঘটনায় কাফরুল থানায় মামলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সরকার পতনের পর এমন চাঞ্চল্যকর ঘটনায় কাফরুল থানায় মামলা হয়। আসামি করা হয় জয়সহ 19 জনকে। তবে পরিচয়পত্র অনুবিভাগ থেকে জানানো হয় তাদের সার্ভারে সুরক্ষিত আছে সবার ব্যক্তিগত তথ্য। প্রাথমিক তদন্তে 5 প্রতিষ্ঠানের নাম আসে এমন স্পর্শকাতর বিষয়ে। ইসি জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, আইবাসের সহযোগিতায় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতে এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে।
কোন প্রতিষ্ঠানকে কতটুকু তথ্য সরবরাহ করলে সবার জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত থাকবে তা নতুন করে ভাবার তাগিদ দেন নির্বাচন কমিশন সচিব। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন এক একজনের চাহিদা, তথ্যের চাহিদা এক এক রকম। যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রমজানকে সামনে রেখে ছোলা, খেজুর সহ 5 ধরনের পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সোমবার ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরাফাত ইসলামের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রমজান উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে ভর্তুকি মূল্যে 5 ধরনের পণ্য কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করছে টিসিবি। প্রচুর পরিমাণ চাপ আছে, জনগণের অনেক চাপ। আমাদের পণ্যটা কম, এটা যদি বাড়িয়ে বেশি দেওয়া হয় তাহলে জনগণ একটু সুবিধা পাবে। আমরা গরিব মানুষের উপকার হইতেছে। আমরা সিরিয়াল দুইটা যদি কষ্ট করে নেইও তাও আমাদের উপকার। 1 মাস দেয়নি, তাতে মানুষের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, বাজারে তো কিনতে পারতেছি না। মাসে অন্তত মিনিমাম 4 লিটার তেল লাগে, সে জায়গায় 2 লিটার। 2 লিটারে কি মাস যায়? তার রোজার মাস তার বেশি লাগে। সব জিনিসের দাম, আমরা তো বাবা পারি না, গরিব মানুষ কি করবো? গাড়িতে মালটা দিলাম না তো খায়া বাস। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে এই ট্রাক সেল শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম চালুর কথা বলেন এই কর্মকর্তা। কার্ডধারী ভোক্তার বাইরে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা অতিরিক্ত সেবা। আপনাকে আগেও বলেছি যে টিসিবি কিন্তু ট্রাক সেলটা নিয়মিত করে না, এটা সময়ে সময়ে বাড়তি সুবিধার কথা বলছে। এই যে বাড়তি যেটা দেওয়া হচ্ছে এটাই ট্রাক সেলটা। আমাদের চেষ্টা রয়েছে আরও অন্যান্য বিভাগীয় সদর এবং আরও কিছু নিম্ন আয়ের ডিস্ট্রিক্ট এর আওতায় আনা। এছাড়া সারা দেশের সুবিধাভোগী 1 কোটি পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে দুপুরে বড়াইগ্রাম থানা কম্পাউন্ডে প্রবেশ করে মূল ভবনের ফটকে নেচে নিজে টিকটক ভিডিও তৈরি করেন শিউলি বেগম। তিনি বড়াইগ্রাম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগ নেত্রী শিউলিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান। প্রকৃতিতে বসন্তের আভাস, জোর গোড়ায় বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। এর মধ্যেই সাভারে গোলাপ বাগানগুলোতে আনাগোনা বেড়েছে পাইকারদের। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদনও ভালো। নানা প্রতিকূলতা কাটিয়ে তাই জমজমাট হয়ে উঠেছে ফুলের বাণিজ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি, বাটুলিয়া, কমলাপুর গ্রাম জুড়ে এখন যেন সুরভিত গোলাপের স্বর্গ। আবহাওয়া ভালো থাকায় সাভারে বেড়েছে ফুলের উৎপাদন। স্বপ্ন দিন বদলের। ভালোবাসা দিবস আইতেছে সামনে, আর 21শে ফেব্রুয়ারি আইতেছে সামনে। এর জন্য আমরা প্রতি বছরই আলাদা একটা পরিচর্যা করি বাগানের মধ্যে। এবার ফলনের মাত্রা অনেক বেশি, অনেক ভালো হয়েছে ফলন। বৃষ্টি টিষ্টি হয় নাই, ভাইরাস লাগে নাই। আমাদের সার বিষ একটু দাম কমাই দিক, বাজার একটু কম হইলেও আমরা চলতে পারবো। বিদেশি ফুলের চাহিদা অতিরিক্ত বাইরে গেছে, এই কারণে কাঁচা ফুলের চাহিদা একটু কম। ফুলের রানী গোলাপ, রং বেরঙের গোলাপের মিষ্টি সুবাস ও মোহনীয় আকর্ষণে সৌন্দর্য পিয়াসী ফুলপ্রেমীরা ভিড় করছেন বাগানগুলোতে। কেউ ব্যস্ত ফটো সেশনে, কেউ বা নৈসর্গিক প্রকৃতির কোলে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছেন নিজেকে।
আশপাশের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, গোলাপ দেখতেও সুন্দর। তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম, কিনলাম একটা, এত সুন্দর, ভালো লাগলো। গোলাপ গ্রামে আমি প্রথম আসছি, বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। গোলাপ গ্রামের মানে গোলাপগুলোই মানে গ্রামটাকে অনেক মানে করে রাখছে, ভালো লাগছে আইসে, আর ইচ্ছা আছে বারবার আসার। চারপাশে গোলাপ বাগান, গোলাপ ফুল দেখে অনেক ভালো লাগছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ফুলের দাম। লাল গোলাপ ভালোবাসার প্রতীক, তাই লাল গোলাপের চাহিদা জানিয়েই আগাম বায়না করতে বিভিন্ন অঞ্চলের পাইকাররা ভিড় করছেন এখানে। সব মিলিয়ে ফুল বাণিজ্য ঘিরে চাঙা হয়ে উঠেছে এখানকার কৃষি অর্থনীতি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে মূল্যস্ফীতি কমানোতে প্রাধান্য দেওয়া হয়েছে এবং জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করতে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে, তবে এ প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। সামগ্রিকভাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টানা, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমিয়ে আনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9.8%। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডাটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। প্রথমে আমাদের দেশের ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।